5-7টা কেন্দ্রে অন্তত যুব ফ্রন্ট একটা ভালো লড়াই দিবে এবং সেখানে জেতার সম্ভাবনা আছে। ওকে, 5 থেকে 7টা আসনে আপনারা বলছেন। কলতানের আসন আমরা যদি দেখি 111 পানিহাটি, সেখানে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, যিনি রত্না দেবনাথ অবশ্যই ওনার পরিচয়, কিন্তু ওনার আসল পরিচয় বা এই মুহূর্তে যেটা মানুষ চিনছে অভয়ার মা, সেই কেন্দ্রে কলতান মুখার্জি পিছিয়ে পড়া এবং রত্না দেবনাথকে এগিয়ে যাওয়া কিভাবে দেখছেন? এটাই প্রত্যাশিত ছিল না, কারণ অভয়া যখন সে ধর্ষিত হয় তখন সমস্ত বামপন্থী ব্রিগেড কন্টিনিউ সেখানে লড়াই করেছে, জীবন বাজি রেখে লড়াই করেছে এবং সেখানে কোনো রকমের ত্রুটি নেই। সমস্ত আমরা জান প্রাণ দিয়ে সেখানে লেফট ফ্রন্টের যুব ফ্রন্ট সেখানে লড়াই করেছে, ছাত্র যুবকরা। কিন্তু দুর্ভাগ্য, আমরা যার জন্য লড়াই করলাম উনি আমাদের সাথে নিয়ে এসে উনি বিজেপি দিকে চলে গেলেন, কিন্তু বিজেপি তার বিরুদ্ধে ছিল, বিজেপি এই তার পক্ষে ছিল না। না, এই কথা তো আপনারা ভোটের আগেও বলেছেন, বামপন্থীদের প্রচারে এই কথাই ছিল, গানে বলুন মুখে কথাই বলুন, কিন্তু তারপরও মানুষের রায় ওনার দিকেই যাচ্ছে। কি করে যে মানুষ যদি রায় দেয় সেটা তো তাহলে কোন জায়গায় কি বামপন্থীদের ভুল হচ্ছে, কোন জায়গায় কি মানুষকে বুঝতে ভুল করছেন আপনারা, জনতাকে বুঝতে? দেখুন, আমরা বামপন্থীদের একটা যেটা বিষয় হলো, আমরা হঠাৎ করে চাকচিক্য কোনো স্লোগান আমরা দিতে চাই না যে আমরা ক্ষমতায় গেলে সমস্ত 20,000 টাকা দেবো, 50,000 টাকা এমুক করবো তমুক করবো, সেগুলো আমাদের নাই। আমরা একটা পার্মানেন্ট সলিউশন এবং সামান্যতম সুযোগ যাতে মানুষের দেওয়া যায় সেই কাজটা করি। আমরা যেগুলি পারবো না সেই মিথ্যা আশ্রয় আমরা দেই না। কিন্তু মানুষ যদি সাধারণ বিষয়ে প্রলোভিত হয় তাহলে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে এটা সহায়ক হবে না। মানুষ সাধারণ বিষয়ে যদি প্রলোভিত হয়, এমুক বাতা তমুক বিষয়, তাহলে আর কিছু করার থাকে। আমরা বিহারে দেখেছি 10,000 টাকা, বিহারে এমন প্রভাব ছিল না যে এনডিএ জোট সেখানে জিতে, কিন্তু দেখলাম 10,000 টাকা দেওয়ার পর সমস্ত মানুষ ঘুরে গেছে। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। আমরা বিহারে, আপনি বলছেন বিহারের পর কি এবার বাংলার পালা, বাংলা কি দখল করতে চলেছে? যেমনটা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গঙ্গা বিহার থেকে বাংলায় আসে, বঙ্গে আসে, তাহলে বিহারের পর এবার কি বঙ্গ দখল করতে চলেছে বিজেপি? সেটাই আমরা দেখব। কি বলছেন সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির এই এগিয়ে যাওয়া নিয়ে, কতটা জয় হতে পারে সেটা প্রত্যাশিত নিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে? চলুন আমরা শুনে নিই একবার। 65টা সিটে কমফোর্টেবলি এগিয়ে আছে ভোটার আছে। আর নন্দীগ্রামে আমার থার্ড রাউন্ডের শেষে আমার লিড আছে 6,777, অ্যাপ্রক্স 7,000। আর ভবানীপুরে আমার আমি বলছি না, প্রপারলি বলবে। ফার্স্ট রাউন্ড ছিল মুসলিম এলাকা 63 নম্বর ওয়ার্ডে, আমার ডেফিসিট হয়েছিল অ্যাপ্রক্স 2,000। সেকেন্ড রাউন্ড ছিল হিন্দু এলাকা, আমিও 2,000 কাভার করেছি। 2200 ভোটে আমি ভবানীপুর অ্যাসেম্বলি থেকে আমার সেকেন্ড রাউন্ডে 4,500 মতো লিড হয়েছে, থ্যাঙ্কস টু এভরি হিন্দু those who are cast in favor of me in ward number 63. Expected result 3, 4, 5, 77 নম্বর ওয়ার্ড। এখানে মমতা ব্যানার্জি ভালো লিড দেবেন। আমি যা প্রথম থেকে বলেছি 7, 8, 9, 10 আমি ওই বড় লিড কভার করব। 10 রাউন্ডের পর থেকে আমি এগোতে থাকব এবং এক্সপেক্টেড মমতা ব্যানার্জি এগেন ডিফিট in ভবানীপুর অ্যাসেম্বলি। মালদা মুর্শিদাবাদে মানুষকে যেভাবে দেখা যাচ্ছে কি বললেন শুভেন্দু অধিকারী? আপনারা শুনলেন, উনি ওনার নির্বাচন ক্ষেত্র নন্দীগ্রাম এবং ভবানীপুরে কি কি হতে চলেছে, কোন রাউন্ডের পর কতটা লিড উনি পেতে পারেন সেই আশা ব্যক্ত করেছেন। তবে এই মুহূর্তে আরো একটি আপডেট, পশ্চিমবঙ্গের ডোমকলে এগিয়ে সিপিআইএম প্রার্থী, সাগরদিঘি আসনে এগিয়ে বাম সমর্থিত জোট প্রার্থী। অবশ্যই বামেদের জন্য একটি ভালো খবর, পশ্চিমবঙ্গের ডোমকলে এগিয়ে সিপিএম প্রার্থী এবং সেখানে মুস্তাফিজুর রহমান এগিয়ে আছেন এবং সাগরদিঘি আসনে এগিয়ে বাম সমর্থিত জোট প্রার্থী। বামদের জন্য আর একটি সুখবর, দুটি আসনে কিন্তু এবার বামফ্রন্ট জোট এগিয়ে আছে, দুটি আসনে জাতীয় কংগ্রেস প্রার্থীরাও এগিয়ে আছে। যেটা আমরা আলোচনা করছিলাম যে বামেদের
অবস্থান কি আগের তুলনায় একটু ভালো হবে? এবার কি শূন্যের গেরো কি পার করতে পারবে বামেরা? শূন্যের কোঠা কি পার করতে পারবে? আমরা যদি কেরালার দিকে একটু চোখ রাখি গৌতম বাবু, কেরালায় আমরা প্রত্যেক 5 বছর পর অন্তর অন্তর পরিবর্তন দেখি, কিন্তু গত 10 বছর কিন্তু সেখানে এলডিএফ ছিল ক্ষমতায়। এবার ইউডিএফ এই মুহূর্তে দেখা যাচ্ছে 101টি আসনে এগিয়ে আছে এবং 38টি আসনে এগিয়ে আছে এলডিএফ প্রার্থীরা। বিজেপি গতবার যেখানে কোনো আসনই পায়নি সেখানে 5টি আসনে এগিয়ে আছে। এটাকে কিভাবে দেখছেন? কেরালায় ইউডিএফ ক্ষমতায় আসছে, এটা স্বাভাবিক। বিজেপির 5টি আসন যদি লিড ধরে রাখতে পারে এবং 5টি আসন যদি পায়, এটাকে আপনি কিভাবে দেখছেন? কেরালা সবসময় 5 বছর পর পর চেঞ্জ হয়, এটা আমরা দীর্ঘকাল ধরে দেখছি। জাস্ট গত টেনিউরে দেখলাম পরপর দুবার এলডিএফ এসেছিল। এবার এই ট্রেন্ডটা হবে আগে থেকে একটা অনুমান করা যায়। ইউডিএফ আসছে, এবার প্রসঙ্গ হলো বিজেপি। বিজেপি এই প্রথম মোটামুটি একটা পজিশনে আছে। সারা ভারতবর্ষের যে ট্রেন্ড, মানুষের যে চিন্তা চেতনা, বিজেপি দলটাকে আমার যতটুকু মানে ক্যালকুলেশনে আছে, ওরা কিন্তু একটা বিচারধারা নিয়ে কিন্তু ধীরে 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 এগিয়ে যাচ্ছে। সেই বিচারধারাটা থাকাতে মানে বিজেপিটা কিন্তু কেরালার মতো জায়গাতেও আজকে ওদের নিজেদের মানে যে একটা অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্বটাকে কিন্তু জানান দিচ্ছে। আমি আসবো আপনার কাছে। এই মুহূর্তে আমরা আপডেট দেব পশ্চিমবঙ্গের চিত্র কিন্তু আবারও ঝড়ের গতিতে পাল্টাচ্ছে। দর্শক বন্ধুরা, যেটা আমরা সকাল থেকে বোঝানোর চেষ্টা করছি, আবারও ঝড়ের গতিতে এই মুহূর্তে অনেক কেন্দ্রে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষেও দেখা যাচ্ছে বিজেপি এখন 159টি আসনে এগিয়ে আছে। তৃণমূল কংগ্রেসের আরো কয়েকটি আসনে লিড পেয়েছে, সেখানে 123টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। তার মানে মোট কথায়, এক কথায় যদি বলতে হয় তাহলে হাড্ডাহাড্ডি লড়াই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলছে। 293টি আসনের আজ গণনা চলছে সেখানে। তবে এখন আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে বিভিন্ন আসনে 13 বা 14টি রাউন্ড গণনা হবে। সেখানে মাত্র প্রথম বা দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ হয়েছে, বা অনেক জায়গায় তৃতীয় রাউন্ডের গণনাও শেষ হয়েছে। কিন্তু এখনো কিন্তু অনেকটা দূর চিত্র পরিষ্কার হতে। এখন অবধি তৃণমূল কংগ্রেস 123টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 159টি আসনে এগিয়ে রয়েছে। রাসবিহারী বাবু, কেরালাও হাতছাড়া হচ্ছে বামেদের। গোটা ভারতবর্ষে বামেদের কোনো রাজ্য আর এই মুহূর্তে থাকছে না। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ তো অনেক আগেই গেছে, এবার কেরালাও যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে তামিলনাড়ুতেও বামেরা কতটা ফলাফল করতে পারে, সেটা পরিসংখ্যান বলবে আগামীতে। অস্তিত্ব সংকটে পড়ে যেতে পারে বামেদের দলগুলো। দেখুন, কেরলে এই গভর্নমেন্টটা ইউনিভার্সিটি পর্যন্ত অবৈতনিক শিক্ষা গ্রহণ করেছে, এবং যে সমস্ত অবৈতনিক শিক্ষা এবং এই যে বিপিএল মুক্ত একদম নিম্ন আয়ের মানুষ থেকে সেগুলি তুলে এনেছে, যেটা ভারতবর্ষের মধ্যে একটা রেকর্ড। কেন্দ্র সরকার যেগুলি পারে না, সেই কেরল সরকার কিন্তু সেটা পেরেছে। এই যে গত বছর যে ফ্লাডটা হইল, অনেক ধ্বংস হয়ে গেল, সেইখানে আমার কেরলের গভর্নমেন্ট প্রত্যেকের জন্য পাক্কা সুন্দর বাড়ি ঘর, টয়লেট থেকে সব করে দিয়েছে। এটা সবাই দেখে। এরপরে যদি মানুষের মনের মধ্যে আরো কিছু পরিবর্তন চায়, সেটা তো আর আমাদের নীতির কোনো দোষ নাই, বা আমাদের কাজের কোনো দোষ নাই। আমাদের চেষ্টা চলছে মানুষের পরিবর্তন ঘটানো। কিন্তু ভারতবর্ষে যেটা এখন একটা ট্রেন্ড বোঝা যায়, ভারতবর্ষের যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা স্বাধীনতার আগে শুরু হয়েছিল, ধর্ম নিরপেক্ষ যে একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে ছিল, সেটার কিছু কিছু এখন পরিবর্তন ঘটছে। কোন একটা জায়গাতে মনে হয় কি যে বামেরা আত্মতুষ্টিতে ভুগছে, যে জায়গায় আপনারা বলছেন যে আপনারা যতটুকু করেছেন সেটাকেই আপনারা উন্নয়ন বলছেন, বা সেটাকেই আপনারা যথেষ্ট বলছেন। মানুষের হয়তো মানুষকে রিড করতে বা মানুষকে পড়তে আপনারা কোনো জায়গায় ভুল করতে, বুঝতে আপনারা ভুল করছেন। মানুষ হয়তো অন্য কিছু চায়। আপনারা বলছেন যে পাকা বাড়ি করে দিয়েছে, তারপর যদি মানুষ যদি ভোট না দেয় তাহলে কি করবেন? তাহলে সে জায়গায় মানুষের সমর্থন না পাওয়া কি বামেদের রাজনীতির মানে বলবো পারদর্শিতা কমে গেছে? না, পারদর্শিতা কমে নয়। সেটা হলো, আমরা যদি এখন দেখি এই 2 বছর দেখবে যে পূর্ব ইউরোপীয় বামপন্থীরা অনেক জায়গায় ক্ষমতা গেছে, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর সেটা ভারতবর্ষে অন্য একটা ধারাবাহিকতা প্রভাবিত হয়েছে।
এখন ভারতবর্ষে যখন সেইখানে ইউপিএ গভর্নমেন্টের পতনের পর আমরা ভারতবর্ষে দেখছি একটা সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব মনোভাব, সেখানে হিন্দু মুসলমান খ্রিস্টানের বিরুদ্ধে লড়াই, সেইখানে ভারতবর্ষের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ছিল, সেটার একটা ফাটল ধরেছে। এখন বুথগুলি প্রায় 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে ধর্ম নিরপেক্ষ, অন্যদিকে বাম আন্দোলন, অন্যদিকে সাম্প্রদায়িক শক্তি। এই যে শক্তির সাথে, এবং যেখানে আমাদের বামপন্থীদের এত টাকা নাই, সেই বুর্জোয়া দলগুলি, যারা সাম্প্রদায়িক দল, যারা কর্পোরেট হাউস কোটি কোটি টাকা দেয়, সেটা আপনারাও জানেন, ভারতবর্ষের সবাই জানে। কাজের টাকার প্রতিযোগিতায় আমাদের এটা করা সম্ভব না। কিন্তু আমরা মানুষকে, আমাদের যে লক্ষ্য দেশের মধ্যে সমাজতন্ত্র করা, আমরা যতই পিছিয়ে যাই, রাজ্য আমাদের সাথে না থাকলেও আমাদের লড়াই জারি থাকবে। ভারতবর্ষের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একটা রাজ্য দখল করেই আমাদের বড় কথা নয়। ওকে, গৌতম বাবু, এই যে বেকারত্ব বা শিল্পায়নের কথা বলা হচ্ছিল, বামেরা যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন, তার উল্টো দিকে আমরা দেখেছি যে ফ্রিবিজের কথা যেটা বলা হচ্ছে, বঙ্গে যেটা সবচেয়ে বেশি, লক্ষ্মী ভান্ডার বলুন বা বেকার ভাতা বলুন, যুবসাথী বলুন, এখন এই যে সুরক্ষা প্রকল্পগুলোর কি চাপা পড়ে গেল তাহলে? এখন বিজেপির যে প্রতিশ্রুতি বা বিজেপির যে ম্যানিফেস্টো ছিল, সংকল্পপত্র, সেখানে যুব সমাজ কি তাহলে তাতেই আকৃষ্ট হলো? দেখুন, একটা পরিষ্কার কথা হলো, যেটা একটু আগে রাসবিহারী বাবুর বক্তব্য বারবার বেরিয়ে আসে, ওনার মানে বক্তব্যের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, ওনারা এখনো, আমি যেটা বারবার বলি, ওনারা এখনো ওনাদের সেই ধ্যান ধারণার বাইরে এখনো বেরোতে পারে না। আজকের দিনে এসে বলছে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে, এটা একটা পয়েন্ট, উনি ইউনিভার্সিটি পর্যন্ত কেরালাতে করেছে। আজকে আমরা যদি শুধু ত্রিপুরায় বসে বসে দেখি, আমাদের যারা সাধারণ ঘরের লোক বলি, রিক্সা চালায়, মানুষের বাড়িতে কাজ করে, এইসব ছেলে মেয়েরা প্রাইভেট স্কুলগুলোতে পড়ছে। এদের মতো লোক যাদের দৈনন্দিন যে ইনকাম, সেই ইনকামের থেকে ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য প্রাইভেট স্কুলে হাজার হাজার টাকা খরচা করে ভর্তি করা। তা আজকের দিনে যদি বলি আমি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, তার মানে কি সমাজের সঙ্গে ওদের কোনো যোগাযোগ নেই। সেই আগের থেকে যে সমাজ ব্যবস্থাটা নিয়ে চলছে, এখনো সেই একই কথাগুলো নিয়েই কিন্তু ওনারা চর্চা করছেন। যেটা একটু আগে উনি বলছেন যে 60% বৃদ্ধরা, 40% ইয়ংরা আসবে। আরে এইভাবে কি কেউ আনতে পারে? ইয়ংদেরকে ছেড়ে দিতে হবে, ওরা ওদের মতো করে যখন ওরা সোসাইটিতে যাবে, সামাজিক ব্যবস্থার মধ্যে যাবে, অটোমেটিক্যালি নেতৃত্ব তৈরি হয়ে বেরিয়ে আসবে। এটা কেউ পার্সেন্টেজ ভাগ করে নেতৃত্ব বানাবে, এগুলো আসলে আমার কাছে একটু আজগুবি মনে হয়। যেটা এবার বিজেপি নিয়ে যারা অনেকে অনেক রকমের বক্তব্য বললো, যেটা কেরালার কথা আমরা একটু আগে বলছিলাম, যে 5টা সিট পেয়েছে, মানে আমি আজকে এখানে বসে বলে যাচ্ছি আগামী 5 বছর পর যখন কেরালাতে ইলেকশন হবে, বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নিজেকে মানে দাঁড় করাবে। কারণ কি, ওদের একটা নির্দিষ্ট একটা লাইন আছে, ওরা কতগুলো জিনিস আজকের দিনে, যেমন এখন আমরা ওয়েস্ট বেঙ্গল নিয়ে বলছি, গতবার ওয়েস্ট বেঙ্গলে বিজেপি এসে যাচ্ছে 77-এ এসে অফ হয়ে গেছে, তারপরে কিন্তু এটা ওদের ক্যালকুলেশন করেছে কিভাবে কি করবে। ওরা দেখেছে 210টা আসনের মধ্যে টার্গেট করে ওরা নেমেছে। এবং এবার ওয়েস্ট বেঙ্গলে যেটা হবে, হয়তো খুব বেশি ভোটের ফারাক থাকবে না, অল্প অল্প মার্জিনে কিন্তু যেই জিতে, সেই তৃণমূল জিতুক আর বিজেপি জিতুক, তার মানে কি একটা জায়গায় এসে আজকে কমপ্লিট যে একটা রাজ্য 50 বছরের একটা ধারা চলছিল, সেই ধারা থেকে বেরিয়ে এসছে। এবং প্রতিনিয়ত বলছে যে 30% আমাদের আলাদা, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে শুনতাম যে আমাদের 20টা সিট আলাদা। এই যে 30% লোককে বলে কিন্তু তৃণমূল সুপ্রিমো কিন্তু 30% লোককে কিন্তু অপমান করেছে। তার মানে কি, ভোটার বানিয়েছে এতদিন, মানুষগুলোকে শুধু ভোটার বানিয়েছে, বামফ্রন্টও শুধু ভোটার বানিয়েছে, মানুষ কিন্তু বানায়নি। তাহলে ভোটার বানিয়েছে, ভোটার চলে গেছে, ভোট চলে গেছে তো ভোটার চলে গেছে, ওই জন্য ওদের সংগঠনগুলো থাকছে না। আমরা এই মুহূর্তে আরো একটি আপডেট অবশ্যই দর্শক বন্ধুদের দিতে চাইবো। হুমায়ুন কবির, যাকে নিয়ে বিতর্ক হয়েছিল, বিতর্ক চলেছিল, ভাইরাল হয়েছিল, আপনারা জানেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নওডা 74 নওডা কেন্দ্র থেকে হুমায়ুন কবির 10,503 ভোটে এগিয়ে আছেন চতুর্থ রাউন্ডের গণনার পর। মোট 20 রাউন্ডের গণনা হবে, আর সেখানে চতুর্থ রাউন্ডের গণনার পর হুমায়ুন কবির 10,503 ভোটে কিন্তু এই মুহূর্তে